আমি তো গভর্নমেন্টের সাপোর্টই সব পুলিশ টুলিশ একটা হলো কথা কথা কইলাম তো ভাই বিপদে বইলে আসি একটা কি করবো আমি তো দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে। এই বিবেক মনুষ্যত্ববিহীন নিকৃষ্ট অমানুষটা হাসতে হাসতে বর্ণনা দিচ্ছিল তারা কিভাবে আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করছিল। এই অমানুষটি আপনাদের পছন্দের কোনো ইনফ্লুয়েন্সার, কিন্তু কে সে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। দিস ইজ দ্য সিনেশন ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কে এবং কাকে রোস্ট করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমি একজনকে নয় অনেকজনকে এক্সপোজ করতে যাচ্ছি। সো ওয়েট ফর আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়া চড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্টটা হবে করা। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকেও পেছে আগুন লাগাইছি। স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনের আগে আমাদের যুদ্ধ শুরু হয় কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মানুষের সংগ্রামে দেশ স্বাধীন হলেও রয়ে গেল সেই কোটা, আর সেটা হলো বন্ধু কোটা। আর বন্ধু কোটায় আমাদের একমাত্র পার্টিসিপেন্ট হচ্ছে আয়মান সাদিক। দেখুন কিভাবে সে ভয়ে লুকিয়ে আছে। এরপর যখন জয় সুনিশ্চিত হলো তখনই সে সালমানের সাথে গিয়ে আমরা আপনারা এতদিন ভাবতাম আয়মানের মতো বন্ধু পাওয়া হচ্ছে সালমানের জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু আজকে আমার বলতেই হচ্ছে আয়মানের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সালমানের মতো একজন বন্ধু। আর এইভাবেই বন্ধু কোটায় আয়মান সাদিক জনগণের গালি খাওয়া থেকে বেঁচে গেল। সালমানকে আমি সবসময় দেখেছি বন্ধুদের বিপদে আপদে এগিয়ে এসে প্রতিবাদ করতে, কিন্তু মজার বিষয় হচ্ছে সালমান যখন বিপদে পড়ে তখন তার কোনো বন্ধু বান্ধব তার জন্য এগিয়ে আসে না। আয়মান সাদিক যে দুই নৌকায় পা দিয়ে চলে সেটা তার কাজের মাধ্যমে সবসময় বোঝা গিয়েছে। আমরা জানি কোটা আন্দোলনের সময় লাল প্রোফাইল পিকচার দেওয়া মানে আপনি ছাত্রদের পক্ষে, আর কালো প্রোফাইল পিকচার দেওয়া মানে আপনি ছাত্রলীগের পক্ষে। আর আমাদের আয়মান সাদিক দুটোই দিয়েছে তার দুই পেজ থেকে। তার পার্সোনাল পেজ থেকে সে দিয়েছে লাল, আর তার বিজনেস পেজ 10 মিনিট স্কুল থেকে সে দিয়েছে বাল, মানে বাংলাদেশ আওয়ামী লীগ। আয়মানের দুই নৌকায় পা দেওয়ার ট্রিকটা খুবই ভালো ছিল, মানে সব দিকে আয়মান ব্যালেন্স করে চলে। হাসিনা যদি আন্দোলনে জিতে যেত তাহলে সে 10 মিনিট স্কুলের প্রোফাইল পিকচার দেখিয়ে বলতো, এই যে দেখুন আমি আপনাদের সাপোর্টে ছিলাম, এখন আমাকে আবার কয়েক কোটি টাকা ডোনেশন দেন। আর যদি হাসিনা ক্ষমতায় না আসে তাহলে আয়মান ছাত্রদেরকে লাল প্রোফাইল পিকচার দেখিয়ে বলতো, এই যে দেখো আমি তোমাদের সাথেই ছিলাম, তোমাদের সাথে থাকার কারণে আমার কোটি কোটি টাকার স্বপ্ন পূরণ হলো না, এখন আসো তোমরা আমাকে কোর্স কিনে আবার কোটিপতি বানিয়ে দাও। মানে দুদিকেই আয়মান কোটিপতি, দুদিকেই আয়মান লাভবান। আয়মান ছাত্রদেরকে কোর্স বিক্রি করার আগে আমি আয়মানকে একটা কথা বলবো, আয়মান তোমার 10 মিনিট স্কুল নিয়ে আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, আমি তোমাকে বলবো তুমি তোমার কোর্সগুলো নিয়ে আর একটু সিরিয়াস হও, তাহলে তোমাকে নিয়ে আমার সিরিয়াস হতে হবে। হিপোক্রিসির একটা লিমিট আছে আয়মান। তুমি কিভাবে এরকম লুকিয়েছিলে কয়েকজন মানুষের আড়ালে, একটা গেটের আড়ালে? যখনই পুলিশরা ছাত্রদেরকে বেদম পিটিয়ে নিয়ে গিয়েছে তুমি রাস্তায় বের হয়ে পালাইছে চ্যান্ট করে শেখ হাসিনা যাওয়ার আনন্দ উদযাপন করছো। হাউ নট টু বি আ হিপোক্রেট, এই নিয়ে তোমার একটা কোর্স বের করা উচিত 10 মিনিট স্কুলে। আই উইল পার্সোনালি পারচেজ ইট, বিকজ মাঝে মাঝে আমিও অনেক হিপোক্রেটিক বিহেভিয়ার করি। এই যেমন তোমাদের মতো অনেকজন আছে যাদেরকে ধরতে গিয়েও আমি ধরি না, যাদেরকে ভরতে গিয়েও আমি ভরি না। এটাও একটা পার্ট অফ হিপোক্রেসি। কিন্তু দুঃখের বিষয় আয়মানের স্বপ্নই থেকে গেল, কারণ হাসিনা পালিয়ে গেল দেশ থেকে। তাই আয়মান সাদিক আপাতত সালমানের মতো দেশপ্রেমিক বন্ধু আর লাল প্রোফাইল পিকচারের সাহায্যে এই দেশের মানুষকে আরও একবার বোকা বানালো। এদিকে সালমানের মতো বন্ধু না থাকে আরেকজন আশ্রয় নিয়েছে স্যাড এবং ইমোশনাল মিউজিকের। ভাইরে ভাই, কোটা যে কত প্রকার হয়। এইবার আসি মিউজিক কোটায়। আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। কোন লেভেলের হিপোক্রিট হলে এমন সিচুয়েশনে মিউজিক লাগিয়ে কান্নাকাটি করে ভিডিও বানায়? তহিদ আফ্রিদি, যে কিনা এখন আপনাদের সবার আলোচনার মধ্যমণি। সম্প্রতি ঘটে যে ওকে নিয়ে যত কাহিনী এবং এভিডেন্স দেখে এটাই প্রমাণ হয় যে আফ্রিদি একজন বিবেক এবং মনুষ্যত্ববিহীন মানুষ। আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন, ওর মতো এমন আরও অনেক অমানুষের মুখোশ উন্মোচন হবে এই ভিডিওতে।
এই অমানুষদের মধ্যে কেউ বেঁচে গিয়েছে অত্যন্ত সুনিপুণ অভিনয় করে, কেউ বেঁচে গিয়েছে বন্ধু কোটায়, কেউ বেঁচে গিয়েছে সময়ের সাথে রূপ বদলিয়ে, আবার কেউ বেঁচে গিয়েছে মিথ্যে বানানো গল্প দিয়ে। আমি আমার এই ভিডিওতে যতগুলি ইনফ্লুয়েন্সারদের নিয়ে কথা বলবো তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অভিনেতা হচ্ছে তহিদ আফ্রিদি, কারণ ওর অ্যাক্টিং বাকি ইনফ্লুয়েন্সারদের তুলনায় এতটাই ফেক অ্যাজ। ওর মিউজিক লাগিয়ে করা ভিডিওটি দেখলে বোঝা যায়। ও ভিডিওতে এসে বলছে আমার উপরের জায়গা থেকে প্রেশার এসেছে। আরে প্রেশার কি সালমানের ছিল না? প্রেশার কি যারা এতগুলো স্টুডেন্টস রাস্তায় ছিল ওদের ছিল না? প্রেশার কি ছিল না ওই সকল সমন্বয়কারীদের? ওই 6 সমন্বয়কারীকে যখন তৈরি কাকা হারুন কাকা ডিবি অফিসে নিয়ে যায়, ওরা ওখানে বসে কি প্রেশারে ছিল না? কিন্তু ঠিকই তারা ওই প্রেশার থেকে বের হয়ে আবার রাস্তায় নেমেছে, আবার আন্দোলন করেছে, আবার এই দেশটাকে স্বাধীন করেছে। তো এই প্রেশারের কথা যদি তুই বলিস, এটা হবে তোর একটা লেম এক্সকিউজ, যে এক্সকিউজ তোর অডিয়েন্স, তোর ফ্যান অ্যান্ড তোরই ভালোবাসার মানুষটাও অ্যাকসেপ্ট করতে পারেনি। আফ্রিদি, তোকে যখন আমি ফোন করে বলেছি আফ্রিদি তুই পোস্ট কেন করছিস না, তুই তখন বলেছিস ভাই আমার উপর প্রেশার দিচ্ছে। তুই আরেকটা কথা বলেছিস, তুই যদি ভিডিও করিস, তুই যদি কোনো কথা বলিস, তুই যদি কোনো পোস্ট দিস, তাহলে ওরা মাই টিভি বন্ধ করে দিবে। মাই টিভিতে 1500-2000 মানুষের জীবিকা তোর উপর নির্ভর করে, এই ভয় তুই কথা বলিস নি। কিন্তু আফ্রিদি, রাস্তায় 1500-2000 মানুষ মরছিল, আহত হচ্ছিল, ওরা একটাবার চাচ্ছিল তুই একটাবার বল যে আমি আছি তোমাদের সাথে, তুই তো সেটা করলি না। দুবাইতে বসে মানুষ রাস্তায় নেমে ওরা প্রটেস্ট করেছে, যেখানে কিনা দুবাইতে প্রটেস্ট করা ইলিগেল। ওরা প্রটেস্ট করার কারণে ওই 57 জন বাঙালি এখনো জেলে বন্দী। তুই কি দুবাইতে বসে একটা ফেসবুকে পোস্ট দিতে পারলি না? তুই কেন বারবার তোর প্রোফাইল পিকচার চেঞ্জ করছিলি? তুই কেন বারবার তোর পোস্ট দিয়ে ডিলিট করছিলি? এগুলো কি একটা কাপুরুষতা না আফ্রিদি? এবং ওই দিনের পর থেকে তোর প্রতি আমার যে রেসপেক্ট ভালোবাসা অনেকাংশে কমিয়ে গিয়েছে। তোকে আমি বলতে চাই আফ্রিদি, তোর কি একবারও বুক কাঁপলো না আবু সাইদের কথা মনে করে? তোর কি একবারও বুক কাঁপলো না ওই মুগ্ধর কথা মনে করে, যে কিনা পানি লাগবে বলে টিয়ার সেলের চোখের পানি মুছছিল, ব্যথায় আক্রান্ত হয়ে স্টিল মানুষকে পানি দিয়ে যাচ্ছিল, ও পানি দিয়ে মৃত্যুবরণ করেছে। তুই কি একটা পোস্ট দিয়ে যদি প্রেশারের কারণে থানায়ও যেতি, তুই কি মনে করিস না তুই একটা হিরো হয়ে যেতি? তুই আজকে একটা হিরো থেকে জিরো হয়ে গিয়েছিস, আর অন্যান্য মানুষ যারা কিনা জিরো ছিল এই আন্দোলনে ঢুকে তারা আজকে সবার কাছে হিরো হয়ে গিয়েছে। আফ্রিদি, তো তুই কখনো হিরো হওয়ার যোগ্যতা রাখিস না বলে আজকে মনে হয় তুই কথা বলতে পারিসনি। সত্যি বলতে তোকে আমি আরো বেশি রোস্ট করতে পারতাম যদি আমার কাছে একটা প্রমাণ আসতো যে তুই কোনো রকম ক্যাম্পেইনের সাথে জড়িত ছিলি। আমি প্রমিস করছি, এটা যদি আমি প্রমাণ পাই, আমি তোকে নিয়ে আরও একটা ভিডিও বানাবো। আমি জানি তোর যদি কিছু হয় 1500-2000 মানুষের সমস্যা হবে, যেটা তুই বারবার বলিস, কিন্তু 1500-2000 মানুষ যারা এখন কবরে আছে, যারা এখন মরে আছে, তাদের সমস্যার কথা ভেবে, তাদের কথা ভেবে আমি তোকে রোস্ট করব। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। ডিবি হারুনকে নিয়ে বলতে হলে আমাকে আরেকটি আলাদা ভিডিও বানাতে হবে। এই ডিবি হারুনকে তুই কাকা কাকা বলছিস, তুই কি জানিস ওর হিস্ট্রি কী ছিল? তুই কি জানিস ও কত বড় একটা মার্ডারার? সে কতজনকে মেরেছে, কতজনকে গুম করেছে, কত জঘন্য জঘন্য কাজ করেছে। তুই কিভাবে ওর সাথে ভিডিও করতে পারলি? আবার আমি শুনেছি তুই নাকি বলেছিস যে ওর ভিডিও ডিলিট করতে। কোন ভিডিও ডিলিট করতে বলেছিস? তোর সাথে ওর ভিডিও নাকি ওর টুনটুনির ভিডিও? এটা একটু ক্লিয়ার করিস। আফ্রিদি, তোর উচিত ছিল রাফসানের কাছ থেকে শেখা। রাফসান শুধু ডিবি হারুন নয়, আরো বড় বড় অনেকের সাথে কানেকশন রেখেছে, কিন্তু কখনো দেখায়নি। রাফসানও ধরা গায়ে গেল। রাফসান, এডিটারে একটু ভালো করে পয়সা টয়সা দিবি। কয়েকদিন আগে তোর একটা ভিডিও ভাইরাল হলো যে তুই সিগারেট খাইতেছিস, ওইটাও ভাইরাল হয়ে গেল। মানে তোর এডিটার কি মানে তোকে আসলে ভালোবাসে নাকি তোর রোস্ট করে এডিট করে? আমি বুঝি না। কি হচ্ছে যে প্রমাণ যে তলে তলে টেম্পু সবাই চালায়, কিন্তু দোষ হয় 2-1 জনের। আমার উদ্দেশ্য হচ্ছে এই টেম্পু চালক যারা শেষে এসে প্রশংসা ভেঙে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা। আর এই মুখোশধারীর একজন হচ্ছে আমাদের সবার প্রিয় ঋণ খেলাবি খেতাবপ্রাপ্ত রাফসানদা ছোট ভাই। এই রাফসানের মতো ছেলেরা কেন আবু সাইদের মতো রাস্তায় গিয়ে আন্দোলন করে না, সেটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তন্ময়, ওর সাথে আমার একটা ছবি তুলো তো। এই ছবির তুমি একটা কপি নিবা, সাথে ক্যারি করবা। রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে তুমি এই ছবিটা তাদেরকে দেখাবা। তুমি আস্তে আস্তে তাকে বলবা, যদি আপনি জানেন কার সাথে আমার পরিচয় আছে, না আপনার গ্যাস লাইনও কাটা যাবে, বিদ্যুতের লাইন। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিপু রাফসানকে কি পাওয়ারটা দিয়েছে দেখেছেন?
এদের ফেমকে কাজে লাগিয়ে দেশের সরকার এবং আইনের কাছ থেকে সাহায্য নিয়ে যা ইচ্ছা তা করে বেড়াতে পারছে, কিন্তু একজন সাধারণ মানুষ তো তা পারবে না। তাহলে রাফসানের মতো মানুষের কিভাবে বুঝবে একজন খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের তাগিদে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়? রাফসানের মতো মানুষের কিভাবে বুঝবে অধিকার এবং বাক স্বাধীনতার সংজ্ঞা? তাই ওরা রাস্তায় নামে না, নামে তখনই যখন জয় হয় সুনিশ্চিত। আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবার কাটাইতে পারি নাই। রাফসান ইভেন এই বিপুর নির্বাচন প্রচারণা পর্যন্ত করেছে ওই নৌকাতে বসে, যেই নৌকায় সে হারুনের অবৈধ টাকা দিয়ে কেনা প্রেসিডেন্ট রিসোর্টের প্রমোশন করেছে। রাফসানের নৌকার প্রতি যে লয়্যালটি, সেটা সালমান এফ রহমানের নৌকার প্রতি লয়্যালটি থেকে কোনো অংশে কম নয়। এই বিদ্যুৎ মন্ত্রী বিপু যে কি পরিমাণ করাপ্টেড তা সবারই জানা। এই করাপ্টেড মন্ত্রীকে রাফসান প্রমোট করে যায় অবিরত। আবার এই রাফসানই ডিক্টেটর হাসিনার সামনে তার প্রশংসা করছিল। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন। আপনার কাছে আপনার বেস্ট আইটেম কোনটা? আর আমি কি রিভিউ করতে পারবো এটা? হাসিনার হাতে রান্না করা বিরিয়ানি রিভিউ করতে চাচ্ছিল। ইভেন হাসিনাকে টাইমস ম্যাগাজিনের সবচেয়ে পাওয়ারফুল উইমেন বলা হয়েছে, এটাও সে জনসম্মুখে প্রচার করছিল। টাইমস ম্যাগাজিনে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল। আমার রাফসানের কাছে একটা প্রশ্ন, তুমি কি শুধু হাসিনাকে নিয়ে কেউ ভালো কথা বললেই চোখ খুলে রাখো আর বাকি সময় তোমার চোখ অন্ধ থাকে? চোখ থাকিতে অন্ধ, এই উক্তিটা মনে তোমার সাথে ভালোভাবে যায়। আর তুমিই বলো ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইজ, এইটাই তোমার জাস্টিস, যেখানে কিনা তুমি এসব অরাজকতা দেখিয়ে থাকো, প্রমোট করে থাকো। ডিক্টেটর হাসিনাকে তুমি বলো সবচেয়ে পাওয়ারফুল উইমেন। ইজ দিস হোয়াট ইউ কল জাস্টিস? ইজ দিস জাস্টিস ইউ আর ব্রিঙ্গিং টু ইউর নেশন, রাফসান? And this is Rafsan the Chota Bhai bringing justice. ওয়াও, জাস্টিস। তুমি শুধু টাইমস ম্যাগাজিনে হাসিনাকে যে পাওয়ারফুল উইমেন বলেছে সেটাই দেখেছো, কিন্তু ওকে যে ইন্টারন্যাশনাল মিডিয়া কতবার ডিক্টেটর বলেছে, ওর রেজিমকে যে কতবার অটোক্রেটিক বলেছে, সেটা তুমি দেখোনি রাফসান। এখন আবার এটা বলো না যে কীভাবে আমি প্রাইম মিনিস্টারকে ওনারই সামনে ডিক্টেটর বলবো। তোমাকে কেউ ডিক্টেটর বলতে বলেনি রাফসান, কিন্তু তুমি যেভাবে ওদিন তেল দিচ্ছিলে, ওই তেল যদি আমরা ইউএসএতে আনি তাহলে আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিতে আর যুদ্ধ করতে হবে না। এই তেল দিয়েই আমরা ইউএসএ 20 থেকে 25 বছর চলতে পারবো। তুমি এটাও বলতে পারো যে তোমাকে জোর করে এখানে নিয়ে গিয়েছে, তুমি ভয় পেয়েছো, যেটা কিনা তোমাদের সব ইনফ্লুয়েন্সারদের এখন একটা কমন ডায়লগ। আমি এটা বলতে চাই যে সালমানকেও এই সেম ক্যাম্পেনে ডাকা হয়েছিল, কিন্তু সালমান যায়নি। এতেই সালমান ক্লিয়ার করে যে সালমান অলওয়েজ এই ডিক্টেটর গভর্নমেন্টের কোনো কিছুতে নিজেকে পার্টিসিপেট করতে চায়নি, সে কোনোভাবে এদের সাপোর্ট করেনি এবং সে কোনোভাবে এদের সাথে দাঁড়ায়নি। তো তুমি যদি আর কোনোদিন বলো যে ব্রিঙ্গিং জাস্টিস টু ইউর নেশন, আমার মতে তোমার আগে উচিত এই যেই ফ্রেজটা, এটা কমপ্লিটলি রিড করে জানা, তারপর বলা। তুমি এটা আর কখনো বলো না ব্রিঙ্গিং জাস্টিস টু ইউর নেশন, কারণ তুমি এই নেশনকে জাস্টিস দিচ্ছ না, দিচ্ছ করাপশন, পভার্টি অ্যান্ড হিউমিলিয়েশন। তুমি রাফসান কতগুলো মানুষের যে জীবন নষ্ট করেছো, কতগুলো রেস্টুরেন্ট যে তুমি বন্ধ করেছো, তাদের ইনকাম সোর্স তুমি কমিয়েছো, তার কোনো ধারণা নেই। তুমি ইচ্ছা করে করে রেস্টুরেন্টগুলোতে গিয়ে ব্যাড রিভিউ করো যাতে তোমার ভিউজ আসে, কিন্তু ওই একটা ব্যাড রিভিউর কারণে ওই রেস্টুরেন্টের আন্ডারে কয়শো মানুষ যে কাজ করে, ওদের জীবিকার যে কতটা ক্ষতি হয়, তুমি রাফসান তার দায়ভার কখনো নাওনি। উল্টা তুমি আবার কান্নাকাটি করো, ভিডিও বানাও যে তোমাকে কেন একজনের পার্সোনাল রেস্টুরেন্টে ঢুকে ভিডিও করতে দেয় না। ওই রেস্টুরেন্ট কি তোমার বাপের? কেন তোমাকে ওই রেস্টুরেন্টে ঢুকতে দিবে? এটা আমার পার্সোনাল রেস্টুরেন্ট, প্রাইভেট রেস্টুরেন্ট। এখানে যদি আমি বলি তুমি ভিডিও করতে পারবে না, তুমি পারবে না। ইট ইজ আ ল। ইফ ইউ ডোন্ট নো দ্যাট ল, ইউ শুড লার্ন ইট। তো তুমি কেন এসব ভিডিও বানাও? তুমি কেন এতগুলো মানুষের অ্যাগেনস্টে দাঁড়িয়ে, এতগুলো রেস্টুরেন্টের অ্যাগেনস্টে দাঁড়িয়ে এতগুলো বিজনেসকে তুমি বন্ধ করার পায়তারা করেছো? যেখানে মানুষ জবের জন্য মরছে, যেখানে মানুষ একটু রুজি রুটির জন্য মরছে, যেখানে মানুষ কাজ করতে পারছে না, সেখানে তুমি মানুষের ইনকাম সোর্স বন্ধ করছো। এক একটা রেস্টুরেন্টে কয়টা মানুষ কাজ করে তোমার কি কোনো ধারণা আছে রাফসান? এই যে তুমি রেস্টুরেন্টগুলো যে ব্যাড রিভিউ দিচ্ছ, এই রেস্টুরেন্টগুলোতে গিয়ে তুমি ওদেরকে রোস্ট করছো, তুমি জানো ও রেস্টুরেন্টে কতটা ইফেক্ট করছে? ও রেস্টুরেন্ট যদি বন্ধ হয় কতজনের কাজের ক্ষতি হবে, তুমি কি সেটা জানো রাফসান? তোমার উচিত আরও স্টাডি করে কন্টেন্ট মেক করা রাফসান। তোমার উচিত বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝা রাফসান। আমাদের দেশে মানুষ খুবই কষ্টে আছে, আর সেখানে তুমি রাফসান ভিডিও করে করে মানুষের জব কেড়ে নিচ্ছিলা। তুমি অ্যান্টাই কোটা ছিলা, অ্যান্টাই জব ছিলা, অ্যান্টাই হিউম্যানিটি ছিলা। সো নেভার সে ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইজ, ইউ অলওয়েজ ব্রট ইনজাস্টিস। তুমি পাওয়ারের লোভে এতটাই পাগল হয়ে গিয়েছো রাফসান যে তুমি এসব মন্ত্রী মিনিস্টারের প্রমোশন করা, এসব প্রধানমন্ত্রী ক্যাম্পেইনে যাওয়া, এগুলোকে একটা অ্যাচিভমেন্ট ভাবা শুরু করে দিয়েছিলে।
কিন্তু এই অ্যাচিভমেন্টগুলো আজকে তোমার জীবনে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে রাফসান। এই ইনফ্লুয়েন্সাররা যে ডিক্টেটর হাসিনার সাথে দেখা করে একটা অ্যাচিভমেন্ট মনে করে, সেটা আপনারা বুঝতে পারবেন এই দালালি ভিডিওটি দেখে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিছু কিছু মানুষের পোস্ট, জাস্ট বিকজ উই মেট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, ওদের গা জ্বলতেছে। কেন তোমাদের গা জ্বলতেছে? তোমরা একদিন মিট করতে পারবা, ডোন্ট ওয়ারি, just a matter of time, man. You just have to believe in yourself. এই রাকিব আফসার হাসিনার সাথে দেখা করে সে একটা ভিডিও বানায় এবং সেই ভিডিওতে সে মানুষকে বলে জেলাস ফিল না করতে। আবার সে সবাইকে মোটিভেট করছে এই বলে নিজের উপর বিশ্বাস রাখো, তুমি একদিন পারবে শেখ হাসিনার সামনে গিয়ে দাঁড়াতে, দালালির তেল মারতে। সরকারের এমন কোনো ক্যাম্পেইন নাই যেটা তুই মিস করেছিস রাকিব, যেখানেই ডেকেছে সেখানেই তুই গিয়েছিস। রাফসানকে বিপু যখন পাওয়ার দিল তুই তখন এমন ভাবে হাত তেলে দিলি মনে হয় পাওয়ারটা তোকে দিয়েছে। রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে তুমি ছবিটা তাদেরকে দেখাবা। এই রাকিব হাসিনাকে বললি আপনি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিচ্ছবি দেখিয়েছিলেন সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম যে আমাদের যেরকম ডিজিটাল বাংলাদেশ এস্টাবলিশ করার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এন্ড ওটা অলরেডি আমরা সাকসেসফুলি দেখতে পেলাম। এই লুটপাটের বাংলাদেশকে যদি তুই ডিজিটাল বাংলাদেশ বলে সংজ্ঞায়িত করিস তাহলে তোর মতো 5 শ্রেণীদের কাছে শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী। হাসিনা ক্ষমতা অবস্থায় পা চেটেছিস, আবার যখন পালিয়ে গিয়েছে তখনই তার উপর আবার মিমস বানাচ্ছিস। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তুই কেমনে হাসিনার মতো একজন স্বৈরাচারকে সফল বলিস যে নিজের দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে নিজের দেশের মানুষকে গুম করে আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে, যে স্বৈরাচার সরকার নিজের স্বার্থে নিজে আইন বানান, যে সরকার মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেয়। আসলে তোর মতো মানুষের সাথে অধিকার নিয়ে কি কথা বলবো? তোর মতো মানুষকে যদি কোনো অধিকার দেওয়া হয় তাহলে তুই যে বাংলাদেশে কি কি জিনিস লিগ্যাল করে ফেলবি সেটা আমাদের সবারই জানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের থেকে জানতে চেয়েছে যে নেক্সট জেনারেশন অফ ইউথের জন্য আমরা কি কি করতে পারি। সো সিন্স উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউথ, তুই মানে কিসের ইউথদের রিপ্রেজেন্ট করিস? তুই একটা নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ মানুষদের রিপ্রেজেন্ট করিস, খুবই একটা স্মল অ্যামাউন্ট। কিভাবে ইউথদের রিপ্রেজেন্ট হস? এই কোন ইউথকে দেখেছিস তোর মতো ব্লাউজ পেটিকোট পরে ভিডিও বানাতে? কোন ইউথকে দেখেছিস কানের দুল পরে আইব্রো দিয়ে লিপস্টিক লাগিয়ে চলাফেরা করতে? মানে লাইক মানে কোন ডিলিউশনাল? তুই কি বলছিস তুই এগুলা? তোকে কোনো ইউথ ফলো করে না রাকিব। তুই এসব ফেক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আর নিজেকে দাবি করিস না। আই জাস্ট উইশ ইউ কাম আউট আ ক্লোজেট অ্যান্ড শো এভরিওয়ান ইউর ট্রু ক্যারেক্টারিস্টিক্স। এসব টু ফেসেস গিরি ভাব দে রাকিব। আর টু ফেসেসের কথা বললেই চলে আসে আমাদের টু ফেসেসের জনক ব্যারিস্টার সুমনের কথা। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। আসলে ব্যারিস্টার সুমনকে টু ফেসেস বললেও ভুল হবে, তার যে কতগুলা ফেস সেটা গুণে শেষ করা যাবে না। এই ব্যারিস্টার সুমন হচ্ছে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ দালাল। যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলাদেশে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন না। একটু আগে যে ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওটি 5 বছর আগের ভিডিও, যখন আপনারা কেউই জানতেন না ব্যারিস্টার সুমন একজন আওয়ামী লীগের কর্মী। ব্যারিস্টার সুমন যখন আওয়ামী লীগের দালালি করে কোনো অ্যাটেনশন পায়নি তখন সে নিজ এলাকারই এমপি মন্ত্রীদের নিয়ে কথা বলতে থাকে, ওদের ক্রিটিসাইজ করতে থাকে। কিন্তু এটা ছিল ব্যারিস্টার সুমনের একটা রাজনীতিতে পা দেওয়ার পায়তারা। অন্তরে আওয়ামী লীগের আদর্শকে গোপন করে জনসাধারণের সামনে নিজেকে সে সবসময় উপস্থাপন করত একজন স্বতন্ত্র হিসেবে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, এমপি হওয়ার আগ পর্যন্ত ব্যারিস্টার সুমন কখনো কোথাও প্রকাশ্যে বলেনি যে সে আওয়ামী লীগের কর্মী, কিন্তু যখনই সে এমপি হয়ে গেল তখনই সে শেখ হাসিনার পা চাটা শুরু করে দিল। এটা হচ্ছে আমার সিটটা পড়ছে হচ্ছে গিয়ে বিরোধী দলের পেছনেই একেবারে। তো কেমন জানি এটা বিরোধী দল ভাব চলে আসছে। যদিও আমি মনে করি যে স্বতন্ত্র হিসাবে আমার কিছু কিছু জায়গায় আমি তো আওয়ামী লীগেরই প্রোডাক্ট। শেখ হাসিনা হয়ে গেল তার নেত্রী, তার মা। শেখ হাসিনার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর আমি পা ধরে ওনার সালাম করছি, নেত্রী আপনারা শুধু সালাম করার জন্য আমার 2 লাখ ভোট পাইতে হয়েছে, আমার দোয়া করে দিছে। আশা করি এই দোয়া নিয়ে ওনার সাহায্য উনি যতটুকু করবে তাতেই আমি কৃতজ্ঞ। আওয়ামী লীগ গত 15 বছর ধরে একটা জিনিস বলে যাচ্ছে এবং সেটা হচ্ছে ওদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়া, জামাত শিবির বানিয়ে দেওয়া, এবং এই ব্যারিস্টার সুমনও সেটার ব্যতিক্রম করেনি। এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না, আর জঙ্গিরা ঢুকে গেল। ছাত্ররা যখন রাস্তায় জীবন দিচ্ছে তখন ব্যারিস্টার সুমন ছাত্রদেরকে বলে তোমরা বাসায় ফিরে যাও, যা চেয়েছো তার থেকেও বেশি পেয়েছো। আমি বাচ্চাদের যারা আছে
তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। কিন্তু আমার প্রশ্ন, যা চেয়েছে তার থেকে বেশি কি পেয়েছে ছাত্ররা? তারা তো একটা বুলেটও চায়নি, কিন্তু পেয়েছে শত শত। আপনি যে বাসায় যেতে বলেছেন, তারা কিভাবে তাদের ভাইয়ের লাশ রাস্তায় রেখে বাসায় ফিরে যাবে? ও কিভাবে ছাত্রলীগের সাধারণ ছাত্রছাত্রীদের বিপক্ষে লেলিয়ে দিচ্ছে? এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। আমি মনে করি আমাদের শহীদের রক্ত তো এই ব্যারিস্টার সুমনের হাতেও আছে। ব্যারিস্টার সুমনও একজন খুনি। নতুন সরকার গঠন হওয়ার পর আপনারা দেখেছেন আমাদের দেশের বিচার বিভাগ কতটা করাপ্টেড, কিন্তু এই সুমন নিজে একটা ব্যারিস্টার হয়েও এই বিচার বিভাগের বিপক্ষে কখনো কথা বলেনি। কোন লেভেলের লয়াল দালাল একবার চিন্তা করুন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যারিস্টার সুমন আবারও আসতে পারে আপনাদের মাঝে। তখন সে মেবি কথা বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তার নেত্রীর বিরুদ্ধে, তার মায়ের বিরুদ্ধে। এই জন্য এই ধরনের মানুষকে আমি বলি ফাদার অফ টু ফেসেস, আর আপনারা বলেন ডেসপিকেবল মাদারচোদ। আর তাসিফ বলে সুমন ভাই হচ্ছে আমার ভাই। তোমার ভাই এখন কোথায়? ভাই তো কোথাও নাই। নাও লেটস টক অ্যাবাউট তাসিফের আরেকটা ভাই সোলাইমান সুকুন। আর এই সোলাইমান সুকুনের কাছ থেকে তাসিফ নিয়েছিল 3 লাখ টাকা ছাত্রদের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য। ক্যাম্পেইনটি মূলত কি নিয়েছিল আসুন একটু দেখে নিই। আপনারা এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এখানে সোলাইমান সুকুন একটা ক্যাম্পেইন রান করছে। এই ক্যাম্পেইনে অনেকগুলো টকিং পয়েন্ট দিয়েছে, যার মধ্যে অপশনাল টকিং পয়েন্ট হচ্ছে ছাত্রছাত্রীদের মৃত্যু নিয়ে কথা বলা, তাদের পরিবারকে সম্মান দেখা। আমি যখন লাস্ট লাইনটা পড়ি না, তখন আমার হাত পা কেঁপে উঠেছিল যে একটা মানুষ কিভাবে এতগুলো ছাত্রর মৃত্যুকে অপশনাল মার্ক করে। কিন্তু তার থেকে বেশি আত্মা কেঁপেছিল যখন আমি জেনেছিলাম যে কিছু ইনফ্লুয়েন্সার এই ক্যাম্পেইনটাকে বাস্তবায়ন করে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে জার্মানির নাটালি অ্যান্ড হাবিব। এই স্ক্রিনশটটা দেখলে আপনি স্ক্রিনে বুঝতে পারবেন যে সোলাইমান সুকুনের যে স্ক্রিনশটটা ছিল সেটা জার্মানির নাটালি অ্যান্ড হাবিবের স্ক্রিনশটের সাথে কতটুকু সামঞ্জস্য রক্ষা করছে। ঠিক যেমন সোলাইমান সুকুন ওর ক্যাম্পেইনে বলেছিল কয়েকটি টকিং পয়েন্ট, নাটালি আর হাবিব সেই টকিং পয়েন্ট নিয়ে কথাগুলো বলেছে এবং অপশনাল হিসেবে ছাত্রদের মৃত্যু নিয়ে কথা বলে। কিভাবে স্টুডেন্টদের রক্ত মাখা টাকা নিয়ে এই দালাল হাবিব ক্যাম্পেইনটি বাস্তবায়ন করেছে আপনারা কি বুঝতে পারছেন? এই ক্যাম্পেইন দেওয়ার কিছুক্ষণ পরেই এই অনেক গালি খায়। গালিগুলো খেয়ে হাবিব পোস্টটি ডিলিট করে দেয় এবং ডিলিট করে সে বলে এটা নাকি তার অ্যাডমিন দিয়েছে। একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা মানে অনেক এসব নাটক অনেক আগে আমরা জানি প্রিয়। নাটক কম করো প্রিয়। যদিও হাবিব অ্যাডমিনের দোহাই দিয়ে বেঁচে গিয়েছে, কিন্তু বাঁচতে পারে বাংলাদেশের এক টিকটকার এবং সে হয়েছে এই ক্যাম্পেইনের বলির পাঠা। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে, আরো 1 বছর লাগবে। এই ক্ষতি আমাদেরই ক্ষতি। আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট 15 মিনিট সময় লাগতো, এখন জ্যামের কারণে আমার 2 ঘন্টারও বেশি সময় লাগছে। The next day. পাতি নিয়ে আসছে ওরা, মামাজি বড় বড় চাপাতি নিয়ে গেট ভাঙতেছে, আমার পুরো বাসা ভেঙে দিয়েছে। এই টিকটকারটার নাম প্রীতি। প্রীতির ভিডিওটা দেখে মনে হচ্ছিল the situation was pretty bad. 2000 years later. তাহমিনা চৌধুরী প্রীতি নামে আমি যে কথাটা বলছিলাম লাইভে এসে, তো ও বলছিলাম যে ও টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরে এই ভিডিওটা করছে। আসলে এই জিনিসটা একটু রং, কারণ আমি ওই ভিডিওতে বলে ফেলছিলাম। আর ওই টাকা সে নেয় নাই, তার বাবা একটা পলিটিক্যাল লিডার ছিল, দ্যাটস ওয়াই ওই হিসাবে ওর বাসায় হামলাটা হয়েছে। কি রে ভাই, হিপোক্রিসি রে। এখন আবার আসি সোলাইমান সুকুনের ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইন নিয়ে সুকুন এতই ডেসপারেট ছিল যে ইনফ্লুয়েন্সারদের সে রীতিমতো বলেছে যে যা চায়, যত টাকা চায় সে দিতে প্রস্তুত। এবং অনেক ইনফ্লুয়েন্সার এই সুযোগ নিয়ে সুকুনের কাছ থেকে 2 থেকে 3 গুণ টাকা হাঁকিয়ে নিয়েছে। একটাবার ভেবে দেখুন কীভাবে এই ইনফ্লুয়েন্সারগুলো টাকার বিনিময়ে নিজেদের মনুষ্যত্ববোধকে বিক্রি করে এতগুলো লাশকে অপশনাল ভেবে ভিডিও বানাতে প্রস্তুত হয়েছিল। কিন্তু কয়েকজন ভিডিও দেওয়ার আগেই আল্লাহর অশেষ রহমতে ডিক্টেটর হাসিনার পতন দেখে ফেলে এবং সেই পতনের পর তারা আর ভিডিও দেয়নি। অ্যাকচুয়ালি তাদের ভিডিওটা দেওয়া লাগেনি এবং টাকাও ফেরত দেয়নি, কারণ সেটাও ফেরত দেওয়া লাগেনি।
এবং এই অনেকের মধ্যে একজন ছিল তাশরিফ খান। সুমন ভাই আমার কাছে কোনো সারাংশ না, কোনো ভাব সম্প্রসারণ না, কোনো প্যারাগ্রাফ না, কোনো রচনা না। সুমন ভাই এমন একটা উপন্যাস যেটার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। তাশরিফ খান যেই সুলেমান সুখনের কাছ থেকে পেয়েছে 3 লাখ টাকা। আমি খবর পেয়েছি এই ক্যাম্পেইনে ইনফ্লুয়েন্সারদের জন্য ইন্ডিভিজুয়াল বাজেট ছিল 30,000 থেকে ম্যাক্সিমাম 1 লাখ টাকা। এখন আমার প্রশ্ন তাশরিফের কাছে, কীভাবে সে 3 গুণ টাকা বেশি পেল? তাহলে কি আমরা ওই পয়েন্টেই যাচ্ছি না যেখানে আমি বলেছিলাম যে সুলেমান সুখন এতটাই ডেসপারেট ছিল যে ইনফ্লুয়েন্সারদের সে বলেছে যত গুণ টাকা লাগবে সে দিবে, এবং সেই সুবাদেই তাশরিফ এই 3 গুণ টাকা নিয়েছে। এবং তাশরিফের এই 3 গুণ টাকাটা এটাই প্রমাণ করে। আমার মনে হয় তাশরিফ কোনোভাবে জানতে পেরেছে আমি ওর এই টাকা নেওয়ার ব্যাপারটা জেনে গিয়েছি, তাই নিজের দোষ ঢাকতে সে একটা ইমোশনাল স্ক্রিপ্ট বানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। আমি জাস্ট আমার মনের কয়েকটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। কিন্তু তাশরিফ, তোমার গানের লিরিক যতটাই না ভালো, তোমার স্ক্রিপ্ট ততটাই জঘন্য। যাই আমি বাংলাদেশের জনগণকে একটা কথা বলবো যে আপনি একটু মিলিয়ে নেন, দেখেন যে তাশরিফের এই ফেক পোস্টটা দেওয়া উচিত ছিল স্বৈরাচার সরকার পতনের 2-1 দিন পরে, কিন্তু সেই ফেক স্ক্রিপ্ট দিয়ে বানানো পোস্টটা কেন এসেছে আমার লাস্ট ভিডিও বানানোর 2-1 দিন পরে, যে ভিডিওতে আমি আবার অ্যানাউন্সও করেছি যে আমি সকল ইনফ্লুয়েন্সারদেরকে রোস্ট করব। ব্যাপারটা একটু ফিশি না? তাশরিফ এই পোস্টে বলেছে যে তাশরিফকে ভয় দেখিয়ে একদল 3 লাখ টাকা দিয়েছে, কিন্তু আমরা সবাই জানি ভয় দেখিয়ে অনেকে টাকা নিয়ে থাকে, যেমন ধরেন ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ এবং মোর স্পেসিফিক্যালি ছাত্রলীগ। কিন্তু তাশরিফের এই ফেক স্ক্রিপ্টের মধ্যে আমরা জানতে পারলাম ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি কেউ ভয় দেখিয়ে টাকা দিয়েছে, টাকা নেয়নি। This is something never heard of. এটা কি টাইপের স্ক্রিপ্ট তাশরিফ লিখলো? তাশরিফ এটাও বলেছে সে নাকি টাকাটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার পোস্টে আমরা সেটা কোনো প্রমাণ পাইনি। আমার মতে তাশরিফ এই টাকাটা সুলেমান সুখনকে ফিরিয়ে দিয়েছে কিনা দেয়নি সেটা একমাত্র প্রমাণ করতে পারবে সুলেমান সুখন নিজেই, এবং এই কারণেই তাশরিফ একবারও সুলেমান সুখনের নাম তার পোস্টে নেয়নি। তাশরিফকে অনেকে জিজ্ঞেস করেছে যে পার্সনটা কে, নাম বলতে, তারপর সে নাম বলেনি, কারণ সুখনের তথ্য হলে ফাঁস, তাশরিফ খান খাবে বাস। এখন যদি তাশরিফ আমাদের এই কথার কাউন্টার দেয় যে সুলেমান সুখন টাকা পেয়েও যদি বলে পায়নি কিংবা কখনো কোনো স্টেটমেন্ট না দেয়, তাহলে কি আমরা ধরে নিব যে আসলেই টাকা ব্যাক দেওয়া হয়নি? উত্তর হবে হ্যাঁ, আমরা সেটাই ধরে নিব। সো এইটি থেকে বাঁচার একটি উপায় আমি তাশরিফকে দিতে পারি, এবং তা হলো এই 3 লাখ টাকাটা মিনিমাম 3 জন শহীদ পরিবারকে সমানভাবে বন্টন করে দিতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কোন 3 জন শহীদ পরিবারকে এই টাকাটা বন্টন করা যায়, কমেন্ট করুন। এবং তাশরিফকে আমি বলবো তুমি অবশ্যই শহীদদের টাকা বন্টন করে সেটার প্রমাণ ফেসবুকে পোস্ট করবে, যেটা তুমি বন্যার জন্য বিকাশের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে কখনো প্রমাণ করনি। বিকাশ নিয়ে কথা বলতে একটা প্রসঙ্গ অবশ্যই চলে আসে, সেটা হচ্ছে সরকার যখনই পাবলিক ফান্ডিং রেইজ বন্ধ করে দেয়, জনগণ থেকে টাকা তোলা বন্ধ করে দেয়, তখনই কি দেশের বন্যা হওয়া বন্ধ হয়ে যায়, সকল দুর্যোগ দূর হয়ে যায়? সব কথা শেষ কথা হলো তাশরিফকে আমি জিজ্ঞেস করতে চাই, আমি মানলাম তুমি ভয় পেয়ে টাকা নিয়েছো, আমি মানলাম তুমি ভয় পেয়ে সুখনের ক্যাম্পেইন করতে চেয়েছো, কিন্তু আমি এটা মানতে পারছি না কয়েক মাস আগে তুমি যখন স্যুট বুট পরে শেখ হাসিনার জন্য হাসি খুশিভাবে ক্যাম্পেইন করছিলে, তখন তো তোমার মুখ দেখে একটুও কোনো ভয়ের ছাপ দেখা যায়নি। তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখে মনে হচ্ছিল এই যেন এক বিশাল অ্যাচিভমেন্ট। তোমার এই অ্যাচিভমেন্টকে জানাই জনগণ ধিক্কার, আর তোমার এই 3 লাখ টাকার পিছে আছে শত লাশের চিৎকার। সেই লাশের চিৎকার শুনে হাসছিল এক বিবেকহীন অমানুষ। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে। আর.এস. ফাহিম চৌধুরী প্রথমে যে ভয়েস রেকর্ড আপনারা শুনেছেন সেটা তারই ভয়েস রেকর্ড ছিল। আমার এই ভিডিও সবচেয়ে বড় অমানুষ
সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু, যার নাম হচ্ছে RS ফাহিম। সে তার বড় ভাই মোহাম্মদপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী রাজীবের কথাই বলেছিল এই কল রেকর্ডটাতে। এই রাজীব একজন জেল খাটা বিশেষ সন্ত্রাসী। ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও তারিকুজ্জামান রাজীবকে অস্ত্র ও মাদক মামলায়। কাউন্সিলর তারিকুজ্জামান ওরফে রাজীব ছিলেন টন দোকানদার, এখন হয়ে গেছেন কয়েকশো কোটি টাকার মালিক। মোহাম্মদপুরের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় সব এই রাজীবের নেতৃত্বে হয়, আর এই রাজীবকে ব্যবহার করে RS ফাহিম তার ক্ষমতার অপব্যবহার করে বেড়ায় প্রতিনিয়ত। ঠিক যেমন রাফসানকে বিদ্যুৎ মন্ত্রী বিপু ক্ষমতা দিয়েছিল, একইভাবে ফাহিমকে এই সন্ত্রাসী রাজীব ক্ষমতা দিয়েছে। আর এই ক্ষমতার অপব্যবহার করে RS ফাহিম মোহাম্মদপুরে একটা ত্রাস সৃষ্টি করে, এমনকি অবৈধভাবে সিটি কর্পোরেশনের স্টিকার তার গাড়িতে লাগিয়ে দাপট দেখিয়ে বেড়ায়। RS ফাহিমের গাড়িতে কিভাবে, কোন যুক্তিতে সিটি কর্পোরেশনের স্টিকার থাকতো, তার কাছে আমার এই প্রশ্ন। আমার কাছে এই কমপ্লেন্ট আছে যে RS ফাহিম এই সিটি কর্পোরেশনের স্টিকার দেখে টোল দিত না এবং রাস্তাঘাটে শোডাউন করে বেড়াতো। বাংলাদেশের জামের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে RS ফাহিম। তার এই আননেসেসারি শোডাউনের কারণে কিছুদিন আগে তারই টিমের একজন ছেলে প্রাণও হারিয়েছে। RS ফাহিম তার নিজের ভিডিওকে একটা তাজা লাশের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভাবে। সেটার প্রমাণ হয় রিস্ক জেনেও রাতের বেলায় ওই ছেলেকে গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে তার শোডাউনের ভিডিও করানো। সে জানতো এটা কতটা রিস্কি, কতটা ঝুঁকিপূর্ণ, তারপরে সে ওই ছেলেটাকে দিয়ে ওই ভিডিও করায় রাতের বেলা শোডাউন। লাইক ওয়াই? সো আমি ওই নিহত ভাইয়ের পরিবারকে বলতে চাই, প্লিজ আপনারা একটি মামলা করুন, এটার একটি সুষ্ঠু তদন্ত করুন। তখন ওই সময় একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লাগে, তা হলো তার টিমের একজন ইম্পর্টেন্ট মেম্বার মারা যাওয়ার পরও সে কিভাবে কয়েকদিন পরে আগের মতো ভিডিও বানানো শুরু করে দেয়, কিভাবে বিভিন্ন জায়গায় হাসি মুখে ঘুরতে যায়, ভ্লগ করে। আসলে অদ্ভুত লাগার কিছু নেই, কারণ মানুষের মৃত্যুর প্রতি RS ফাহিম যে কেয়ার করে না সেটা আমরা তার কল রেকর্ড শুনে বুঝতে পারি। কিভাবে হাসতে হাসতে একটা মানুষ বলতে পারে, রাজীব ভাই ফায়ার করে ডেরুম ডেরুম সাদার্থে। ফায়ারটা করছে কাকে? আমাদেরই ছাত্রদেরকে। এই ইমেলটা যখন আমি পাই তখন আমি বিশ্বাস করতে পারিনি। এই ইমেলটা আপনারা পড়ে দেখতে পারেন, এখানে স্পষ্ট লেখা আছে RS ফাহিমেরই একজন নেইবার, সে নিজে দেখেছে RS ফাহিম নিজেও ছাত্রলীগদের সাথে এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। কারণ অনেক ইনফ্লুয়েন্সারই এরকম, অনেক হেটার্স থেকে, অনেক ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে এসব আজে বাজে কথা হয়, কিন্তু যখনই আমি এই ভয়েস রেকর্ডটা শুনতে পাই তখনই আমার সামনে সবই ক্লিয়ার হয়ে যায়। তখনই আমি বুঝতে পারি যে RS ফাহিম সে একজন মানুষের রূপে ছাত্রলীগ, আর ছাত্রলীগকে আমরা জানি একটি পশু হিসাবে এবং আমাদের শত শত ছাত্র ভাইদের খুনি হিসেবে। অ্যান্ড এই RS ফাহিমই গর্বের সাথে এই ছাত্রলীগের নাম তার প্রোফাইলে বায়োতে দিয়ে রাখতো, তার অ্যাবাউটে সে দিয়ে রাখতো সে একজন ছাত্রলীগ কর্মী। এই কল রেকর্ডের পর RS ফাহিম যদি কোনো এক্সপ্লেনেশন নিয়ে আসে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, লাইভ করে, কিংবা কোনো ইনফ্লুয়েন্সারের পা ধরে একটা রেকর্ড বানিয়ে, কল রেকর্ড বানিয়ে তাকে আবার পজিটিভ করতে চায়, কিংবা কোনো কাউন্টার অ্যাটাক দিতে চায়, তাহলে আমি বলবো এটি হবে সম্পূর্ণ যুক্তি এবং ভিত্তিহীন। আমি এখন RS ফাহিমকে একটা কথা বলতে চাই, ভাই তুই আসলে এটা কেমনে করতে পারে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কিভাবে ছাত্রদের গুলি করা হচ্ছে আর তুই হাসছিলি? এখন তুই অনেক এক্সপ্লেনেশন ভিডিও বানাচ্ছিস, অনেক লাইভ করছিস, অনেক কিছু করছিস যে এটা প্রমাণ করতে যে তুই ছাত্রদের সাথে ছিলি। মানলাম তুই ছাত্রদের সাথে ছিলি, কিন্তু ছাত্রদেরকে মেরে ছাত্রদের এই সাথে থাকার যে তোর এক্সপ্লেনেশন, এটা কতটুকু যৌক্তিক? এই যৌক্তিকতাটা ওটার সাথে মিলে যে গরু মেরে জুতো দান। তুই RS ফাহিম দেখিয়ে দিয়েছিস যে এই 2024-এও রাজাকার ওয়ার্ডটা 2.0 হিসাবে আবার উপস্থাপন করা যায়, এবং এই কারণেই আমি আমার এই ভিডিওটা তোকে উৎসর্গ করে বানিয়েছি এবং এই ভিডিওটার নাম আমি দিয়েছি রাজাকার 2.0। তোর হাতে আমাদের শহীদ ছাত্র ভাইদের রক্ত লেগে আছে। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, প্লিজ একটাবার ভেবে দেখুন, এই সকল ইনফ্লুয়েন্সারদেরকে আপনারা যারা ভাবেন এরা হচ্ছে আপনাদের পথ প্রদর্শক, এদেরকে আপনারা আইডল ভাবেন, এদের পিছে পিছে আপনারা র্যালি করেন, শো ডাউন করেন, একটাবার ভেবে দেখুন
এই সকল ইনফ্লুয়েন্সারদেরকে আপনাদের হিরো বানানোর আগে একবার না 10 বার ভেবে দেখবেন। এরা কিরকম অমানুষ হতে পারলে ছাত্রদের উপর গুলি করে হাসে। এরা কিভাবে সরকারের যখন অবস্থা নড়বড়ে হয়ে যায় তখনই প্রোফাইল পিকচার চেঞ্জ করে নিজেদের রূপ পাল্টিয়ে ছাত্রদের সাথে মিশে গিয়ে ছাত্রদের সাথে বেইমানি করে। আর আমি ইনফ্লুয়েন্সারদেরকে একটা কথা বলবো, আমার এই ভিডিওতে আমি জাস্ট তোমাদের 5% দিয়েছি, 95% এখনো আমার কাছে আছে এবং এটা তোমরাও জানো। এই 95% আমি রেখে দিয়েছি। যদি তোমরা কোনো যুক্তিহীন ভিডিও নিয়ে আসো, যদি তোমরা কোনো এমন ভিডিও নিয়ে আসো যেটা জনগণকে ম্যানিপুলেট করছে, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের দোষ স্বীকার করে নাও, জনগণের কাছে মাফ চেয়ে নাও, তাহলেই মেবি জনগণ তোমাদেরকে মাফ করতে পারে। কিন্তু তোমরা যদি আবার জনগণের কাছে এটা প্রমাণ করতে যাও যে তোমাদের কোনো দোষ নেই, আমি আবারও বলছি, আমি 95% নিয়ে তোমাদের সামনে 100% আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দিস ইজ তাসিন নেশন, সাইনিং অফ।